আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাকাউন্টিং লার্নার্স ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা একটি নতুন প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। একাদশ দ্বাদশ ক্লাসের যতগুলো ইম্পর্টেন্ট অধ্যায় আছে দুইটি খণ্ড থেকে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর উপর আমরা একটা প্লেলিস্ট তৈরি করতে যাব। আর এই প্লেলিস্টটি তৈরি করা হবে প্রতিটি চ্যাপ্টার আলাদা আলাদাভাবে। তো সেই সুবাদে আজকে আমরা শুরু করব হিসাব সমীকরণ। বন্ধুরা, এই ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সমীকরণটা কি, এটি কিভাবে প্রভাবিত হয়, কিভাবে এটি একটি লেনদেনকে প্রভাবিত করে এবং কোন কোন হিসাবগুলো মূলত হিসাব সমীকরণের আওতায় আসে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো মূলত হিসাব সমীকরণটি তোমরা নিশ্চয়ই শুনেছো যে হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটি হচ্ছে সংক্ষিপ্ত একটি সমীকরণ। এর বর্ধিত রূপটি হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। অর্থাৎ এই সমীকরণটির দ্বারা আমরা বুঝতে পারি যে একটি প্রতিষ্ঠানের মধ্যে যতগুলো সম্পদ আছে ঠিক তার অনুরূপ ততগুলো দায় এবং মূলধনের পরিমাণ সমান হবে। তো আমরা এই সমীকরণের মাধ্যমে কি আমরা নির্ণয় করতে পারবো? একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং মোট দায় ও মূলধন বা মালিকানা সত্ত্বের পরিমাণ সমান হবে, সেই বিষয়টি আমরা এই সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো এক্ষেত্রে সম্পদগুলো কি কি আসে, একটি প্রতিষ্ঠানের মধ্যে কি কি ধরনের সম্পদ থাকতে পারে, সেই সম্পদগুলো হচ্ছে, আমরা যদি সম্পদগুলো দেখি, নগদ অর্থ থাকতে পারে। একটি প্রতিষ্ঠান চলমান রাখার জন্য তার নগদ অর্থ থাকতে পারে বা থাকে। এরপর একটি প্রতিষ্ঠানের নামে তার ব্যাংক হিসাব একটি থাকতে পারে। সে ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন সম্পন্ন করতে পারে, ব্যাংকের মাধ্যমে কাউকে টাকা পরিশোধ করতে পারে বা কারো কাছ থেকে টাকা নিতে পারে। এরপর আসে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা কি? প্রাপ্য হিসাবের আরেকটি নাম হচ্ছে দেনাদার। অর্থাৎ আমরা যখন কারো কাছ থেকে অর্থ বা টাকা পাবো সেটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। এটা হচ্ছে এক প্রকার সম্পদ, চলতি সম্পদ। এরপর স্থায়ী সম্পদের মধ্যে আসতেছে আসবাবপত্র, যন্ত্রপাতি। এছাড়াও প্রতিষ্ঠানের যদি বিল্ডিং থাকে, সেই বিল্ডিং। এছাড়া অন্য যে স্থায়ী দীর্ঘমেয়াদী যে জিনিসগুলো ব্যবহার করি সেইগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। তো মূলত সম্পদের মধ্যে এই অপশনগুলো বা এই হিসাবগুলো আসবে। এই হিসাবগুলোকে একসঙ্গে যোগ করে আমরা যে টোটাল একটা অ্যামাউন্ট পাবো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের টোটাল সম্পদ। এর অনুরূপ এর বিপরীতে যে অংশগুলো থাকবে সেগুলো হচ্ছে দায়, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এইগুলোকে আমরা যখন যোগ বিয়োগ করে একটা টোটাল অ্যামাউন্টে নিয়ে আসবো তখন সম্পদ এবং ওই টোটাল অ্যামাউন্টটি সমান হবে। তো দেখি দায়ের মধ্যে কোন কোন আইটেমগুলো আসে। দায় মূলত দুই ধরনের, একটা হচ্ছে চলতি দায় আর একটি দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়গুলো কি? চলতি দায়গুলো হচ্ছে প্রদেয় হিসাব আর হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় হিসাবটা কি? এখানে যেমন আমরা প্রাপ্য হিসাব দেখছিলাম, আমরা যখন কারো কাছ থেকে টাকা পাবো সেটা প্রাপ্য হিসাব। ঠিক অনুরূপভাবে আমরা যখন আমাদের কাছ থেকে যখন কেউ টাকা পাবে সেটা হচ্ছে প্রদেয় হিসাব। অর্থাৎ আমরা যখন বাকিতে ক্রয় করব, কারো কাছ থেকে ধার নেব, সেগুলো হচ্ছে প্রদেয় হিসাবে যাবে। এছাড়া হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় নোটটা কি? আমরা যখন কারো কাছ থেকে ধার নেব এবং এই ভিত্তিতে তাকে পত্র প্রদান করব যে আমরা নির্দিষ্ট একটি তারিখের মধ্যে তাকে অর্থ পরিশোধ করব, সেটা হচ্ছে প্রদেয় নোট। এরপর ব্যাংক ঋণ। ব্যাংক থেকে যখন আমরা একটা মোটা অ্যামাউন্টের ঋণ নিয়ে থাকবো বা প্রতিষ্ঠান নেবে, সেটা ব্যাংক ঋণের খাতে যাবে। ব্যাংক ঋণটা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ঋণ বা দায়। এরপর মূলধন কি তোমরা নিশ্চয়ই জানো। মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মালিক নিজ তহবিল থেকে যে অর্থ বা কোনো কিছু যদি নিয়ে আসে সেটা মূলধন। সেটা হতে পারে নগদ অর্থ বা হচ্ছে অর্থমূল্যে পরিমাপযোগ্য কোনো জিনিসপত্র বা হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি, এইগুলো। এরপর হচ্ছে আয়গুলো কী কী? প্রতিষ্ঠান তার দৈনন্দিন কার্য প্রবাহ থেকে যে খাত থেকে অর্থ উপার্জন করে সেগুলো হচ্ছে আয়ের খাত। যেরকম কোন খাত থেকে একটি প্রতিষ্ঠান অর্থ উপার্জন করে থাকে? বিক্রয় করে, বিক্রয়ের মাধ্যমে সে অর্থ পায়।
তারপর সেবা ব্যবসায়ের ক্ষেত্রে যদি সেবা ব্যবসায় হয় সেক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে সেবা আয় করে থাকে। এছাড়াও কমিশন আয় হতে পারে, কমিশন আয় হতে পারে। এছাড়াও হচ্ছে শিক্ষানবিশ সেলামি, এছাড়া এরকম অনেক কিছু আয় আছে যেগুলো আমরা পরে দেখব। তো মূলত যখন আমরা বিপরীত পার্শ্বটা অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতে যাব তখন বর্ধিত সূত্র অনুসারে দায়, মূলধন এবং আয় এই তিনটি অপশনকে আমরা যোগ করে দেখাবো। অর্থাৎ এই তিনটি অপশনকে আমরা যোগ করব, দায় এবং মূলধন এবং আয়কে। এরপর এই তিনটি অপশন যোগ করে এখান থেকে আমাদেরকে প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো হবে ওই হিসাব বর্ষের মধ্যে ওই ব্যয়গুলো বাদ দিতে হবে। সেই ব্যয়গুলো কি কি? ব্যয়গুলো হচ্ছে ক্রয়, আমরা যখন ক্রয় করি সেখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায়। এছাড়াও আমরা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ভাড়া প্রদান করতে হয়, বেতন প্রদান করতে হয়, মজুরি দিতে হয়, অবচয় ব্যয় হয়, এরকম ব্যয়গুলো আমরা বাদ দেব। এরপর আরেকটা অপশন আছে বা আরেকটা হিসাব আছে যেটা আমাদেরকে দায় এবং মূলধন এবং আয়ের যোগফল থেকে বাদ দিতে হয়, সেটা কি? উত্তোলন। এখন উত্তোলন কি? মালিক যখন প্রতিষ্ঠানে কোনো কিছু নিয়ে আসে সেটা হচ্ছে মূলধন, আবার মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় সেটা হচ্ছে উত্তোলন। উত্তোলনটা আবার দুই ধরনের হতে পারে, একটা নগদ উত্তোলন, একটা পণ্য উত্তোলন। নগদ উত্তোলনটা কি? যখন একজন মালিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ গ্রহণ করে সেটা হচ্ছে নগদ উত্তোলন। আর যদি প্রতিষ্ঠান থেকে মালিক তার ব্যবহারের জন্য পণ্য গ্রহণ করে সেক্ষেত্রে সেটা হচ্ছে পণ্য উত্তোলন। তো এখানে যে অপশনগুলো বা যে হিসাবগুলো আমরা দেখলাম এই সকল হিসাবগুলো নিয়েই মূলত হিসাব বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞানে সবসময় সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব পার্শ্ব সমান হয়। আর এই সমান হওয়ার মূল কারণ হচ্ছে হিসাবের দ্বৈত সত্তা। হিসাবের দ্বৈত সত্তাটা কি? হিসাবের দ্বৈত সত্তাটা হচ্ছে প্রতিটি লেনদেনের, প্রতিটি অর্থনৈতিক ঘটনার দুইটি পার্শ্ব বা দুইটি দিক থাকবে, একটি ডেবিট দিক আর একটি হচ্ছে ক্রেডিট দিক। সবসময় আমরা যখন একটা লেনদেনকে আমরা লিপিবদ্ধ করব তখন দুই দিকে লিখবো, একটা হিসাবকে ডেবিট হিসাবে দেখাবো, ঠিক অপর পাশে অর্থাৎ ক্রেডিট দিকে একই অ্যামাউন্টে সেম অ্যামাউন্টে আমরা ক্রেডিট দিকেও দেখাবো। যদি 500 টাকার পণ্য ক্রয় করা হয়ে থাকে তাহলে ডেবিট দিকে ক্রয় হিসাব আমরা 500 টাকা লিখব, আর ক্রেডিট দিকে আবার লিখব নগদে, যেহেতু ক্রয় করছি নগদান হিসাব 500 টাকা ক্রেডিট করব। তো এইরকম ডেবিট এবং ক্রেডিট দুই পার্শ্বের যে হিসাবটা থাকবে সেটা সমান থাকবে সব সময়। আর এই কারণেই মূলত সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের অংশটা সমান হবে। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমরা টেবুলার ছক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং তার পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং তোমাদের বন্ধুদের উপকারের জন্য তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।